Assalamu alaikum and a very good morning to all of the viewers. I am Dr. Danish Arifin Bishar, as a professor of transfusion medicine, working currently at Sir Salimullah Medical College and Mitford Hospital. So we are here today of our introductory class on transfusion medicine, which will encompass the brief history and introduction. তো সহজ কথা যেটা স্টুডেন্টদের জন্য আমি আজকে আসলে মূলত প্রথম ক্লাসটাতে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাবজেক্টটা ট্রান্সফিউশন মেডিসিন সাবজেক্টটা সম্পর্কে আসলে আমাদের বেসিক আইডিয়া একটু কম, তো সেই জন্য আমরা মূলত হচ্ছে এটা জানতে চাই। তো প্রথমেই deep respect for all physicians who left for eternity during this COVID-19 pandemic and deep condolence to their family and friends. এবং আমাদের heartfelt love to all doctors all over the world who are fighting against the COVID-19 as frontline fighters. আজকের ক্লাসে আসলে আমরা কি করব? আমাদের আসলে আজকের টার্গেট হচ্ছে ট্রান্সফিউশন মেডিসিনের হিস্ট্রি সম্পর্কে কিছু ধারণা পাওয়া। এটা একটা বিষয় যে আমাদের ইন্টারন্যাশনাল এবং জাতীয় পর্যায়ে এটা আসলে কি কি ভূমিকা আছে, এই সাবজেক্টের সিগনিফিকেন্স কি মেডিকেল প্র্যাকটিসে সেই সম্পর্কে কিছু ধারণা, এবং একটা ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টের কি কি পার্ট থাকে, কি কি স্কোপ থাকে এগুলি, এবং আমরা পরবর্তী ক্লাসে আসলে ক্লাসগুলিতে আমরা কি করব এই সম্পর্কে একটা ধারণা আমরা আসলে একটু দেওয়ার চেষ্টা করব আমার স্টুডেন্টদেরকে। তো আজকে আসলে থিওরিটিক্যাল কথা কম হবে, আজকে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলি আমরা সাধারণত অতীত থেকে দেখে আসছি সেই সম্পর্কে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো আমরা যেটা জানি যে রক্ত এবং রক্তের প্রোডাক্ট এটা কিন্তু আসলে একটা ক্রাইং নিড। সারা বিশ্বের দিকে যদি আমরা চিন্তা করি যে এটা খুব জরুরি প্রয়োজন, এবং সব জায়গায় এটা, সব দেশে এটার চাহিদা একই রকম। এবং আমরা যে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন মিডিয়াগুলি আছে, আমাদের ফেসবুক বা অন্যান্য জায়গাগুলি যেগুলিতে আছে, আমরা কিন্তু প্রায়ই দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে মানুষ রক্ত চাচ্ছে, বিভিন্ন কম্পোনেন্ট চাচ্ছে। হ্যাঁ, তো এবং সেটা দেশ কাল পাত্র ভেদেও কিন্তু কম বেশি একই রকম, এবং নিডটা কিন্তু হচ্ছে একটা ইমার্জেন্সি নিড, একটা খুব জরুরি নিড, বেশিরভাগ ক্ষেত্রেই আর্জেন্টলি নিড। তো এই যে বিষয়টা আমাদের ট্রান্সফিউশন দেওয়ার, এটা কিন্তু একটা পাথ। পাথ কথার মানে হচ্ছে যে একটা শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রসিডিওর কিন্তু সাধারণত মেনটেন করা হচ্ছে। তো আমরা যদি একদম মানে খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথমে কি থাকছে যে একটা ডোনারের রিকুইজিশন সাধারণত থাকে। একটা ডক্টর প্রথমে একটা রিকুইজিশন দেন কি ব্লাড লাগবে বা সেই ব্যাপারে। তো তারপরে এটার মধ্যে ডোনার সিলেকশন আমরা করি, প্রি ট্রান্সফিউশন কিছু টেস্টিং আমাদের করতে হয়, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, সরি। ব্লাড কালেকশন করতে হয় এবং সেটাকে ডেলিভারি বা স্টোরেজ দিতে হয়, এবং আলটিমেটলি ট্রান্সফিউশন অফ ব্লাড প্রোডাক্টস, দিস ইজ দ্য ফাইনাল আউটকাম যদি আমরা চিন্তা করি শেষ পর্যন্ত। তাহলে এই এই যে পুরো প্রসিডিওরটা ডাক্তারের রিকুইজিশন থেকে শুরু করে আলটিমেটলি ট্রান্সফিউশন অফ ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট পর্যন্ত, এই পুরাটাই কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান উই নিড টু লার্ন সাম বেসিক নলেজ অন ট্রান্সফিউশন মেডিসিন। কারণ জিনিসটা এত সহজ না যে আমি একটা জিনিস চাইলাম, সেটা হাতের কাছে পেলাম এবং দিয়ে দিলাম। অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, কতটুকু ফর্মুলেশনে দিতে হবে, এটা হয়তোবা আমরা ওইভাবে বুঝে উঠতে পারি না। তো একটা ডেফিনিশন টাইপের বিষয় আসলে শুরুর দিকে সবসময় থাকে। তো আমরা এখানেও এটা একটু দেখতে পাচ্ছি যে ট্রান্সফিউশন বলতে আসলে কি বোঝাচ্ছে। আমরা যদি খুব একেবারে মোটা দাগে চিন্তা করি, তাহলে ট্রান্সফিউশন ইজ অ্যান অ্যাক্ট অফ ট্রান্সফারিং ডোনেটেড অর কালেক্টেড ব্লাড প্রোডাক্ট অর আদার ফ্লুইড ইনটু দ্য সার্কুলেটরি সিস্টেম অফ এ পারসন। এটা একটা গদবাঁধা ডেফিনেশন। এতে সহজভাবে যেটা বোঝা যাচ্ছে যে আমরা আসলে একটা ব্লাডের সাবস্টেন্স হোল হোক বা সেটার থেকে পার্ট হোক, সেটা নিয়ে আমরা হচ্ছে আরেকজনকে দিচ্ছি যখন, সেটাকে আমরা বলছি ট্রান্সফিউশন। তো এটার আবার দুটো পার্টকে আমরা এনকম্পাস করি, একটা হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রান্সফিউশন প্র্যাকটিস এবং আরেকটা হচ্ছে ব্লাড ব্যাংকিং। দুটো জিনিস কিন্তু আলাদা। একটা হচ্ছে যে জিনিসটাকে প্রিপেয়ার করা, সেটাকে তৈরি করা, এবং আরেকটা হচ্ছে সেটাকে ব্যাংকিং করা, বা সেই জিনিসটাকে আমি স্টোর করে পরে কিভাবে ব্যবহার করতে পারবো সেই জিনিসটাকেও আমাদেরকে জানতে হবে। মিনিমাম নলেজটুকু আমাদের থাকতে হবে। তো আমরা যদি ট্রান্সফিউশন মেডিসিনের ডেফিনেশন যদি হিসাবে আমরা চিন্তা করি, তাহলে ট্রান্সফিউশন মেডিসিন ইজ দ্যাট ব্রাঞ্চ অফ মেডিসিন
মেডিকেল সায়েন্স আর মেডিসিনাল সায়েন্স দ্যাট ইজ কনসার্নড উইথ কি কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কালেকশন অফ ব্লাড ফ্রম হেলদি ব্লাড ডোনার্স, preparation of blood component or derivatives, preservation or storage of blood or blood product, rational and safe transfusion of blood and blood components, and management of different blood transfusion hazard. তো এটা একটা মোটামুটি লম্বা তালিকা এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা কালেকশন থেকে শুরু করে প্রিপারেশন, প্রিজার্ভেশন, রেশনাল সেফ ট্রান্সফিউশন এবং সেখান থেকে ট্রান্সফিউশন হ্যাজার্ড পর্যন্ত যে পুরা বিষয় সম্পূর্ণ বিষয়টা সেটাকে আমরা ট্রান্সফিউশন মেডিসিনের আন্ডারে নিয়ে আসছি। অনেকেরই ধারণা থাকছে যে এটা হয়তো একটা খুব অল্প পরিমাণ কাজ, শুধুমাত্র ব্লাড গ্রুপ করা বা রক্ত টানা এই পর্যন্ত, কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। তো এটা আমরা ডেফিনেশনের মাধ্যমে দেখলাম। আরেকটা জিনিস যে যে টার্মটা সিনোনিমাসলি ব্যবহার হয় যে ব্লাড ব্যাংক, হ্যাঁ এটা এটা খুব একটা কমন টার্ম যে আমাদের দেশে যে ব্লাড ইভেন আমরা আমাদের হসপিটালেও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এর নিচে হচ্ছে গিয়ে ছোট করে হলো ব্লাড ব্যাংক কথা লিখে রেখেছি, অনেক হসপিটালে আসলে তা থাকে। তো এটার আসলে কারণ কি, যে ব্লাড ব্যাংকিংটা আসলে কি জিনিস? তো আসল কথা হচ্ছে যে এটা আমরা সামনের স্লাইড গুলিতে দেখবো যে যদি আমরা হিস্ট্রি দেখি যে ট্রান্সফিউশন মেডিসিন কিভাবে স্টার্ট হলো, তো প্রথমে ইট ওয়াজ নট এ ট্রান্সফিউশন মেডিসিন, এট ফার্স্ট ইট স্টার্টেড অ্যাজ ব্লাড ব্যাংক এবং আস্তে আস্তে হচ্ছে গিয়ে এটা যত দিন গড়িয়েছে তত হচ্ছে এটা একটা মানে সাবজেক্ট হিসাবে মোটামুটি এটা এগিয়ে এসেছে। তো এর পাশাপাশি আমি টার্মগুলি বোঝানোর চেষ্টা করছি যে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ কাকে বলে, ট্রান্সফিউশন মেডিসিনের সাথে রিলেটেড যে জিনিসগুলি, যেমন আরেকটা টার্ম আমরা ব্যবহার করি ডে কেয়ার ট্রান্সফিউশন সেন্টার। হ্যাঁ এটা অনেক জায়গায় ব্যবহার হয় যে ট্রান্সফিউশনে ডে কেয়ার আছে, যেমন আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এটার ব্যবস্থা আছে। তো এটা কি আসলে, এটা হচ্ছে যে দৈনিক ভিত্তিতে যেখানে ব্লাড দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলছি ট্রান্সফিউশন সেন্টার। তাহলে একটা ট্রান্সফিউশন রিলেটেড সাবজেক্ট বা এই ট্রান্সফিউশন রিলেটেড বিষয়গুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে সহজ ভাবে জানা যাচ্ছে সেটা কোনটা, সেটা হচ্ছে যে ব্লাড ব্যাংক। ইউজুয়ালি আমরা সবাই ব্লাড ব্যাংক হিসাবে চিনছি, কিন্তু এটার অফিসিয়াল নেম হচ্ছে যে ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট এবং এছাড়াও এটা কোনো কোনো জায়গায় ডে কেয়ার ট্রান্সফিউশন সেন্টার হিসেবে থাকছে। সো দিস অল আর দ্য সেম, সবগুলি একই ছাতার আন্ডারে, কিন্তু এটার এক্সপ্রেশন এক এক ভাবে হচ্ছে বা এক এক জায়গার মধ্যে আমরা জায়গা অনুপাতে যে যে একটা উপজেলা হসপিটালে সেখানে হয়তো আমাদের মেডিসিন ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট হিসেবে থাকবে না, ওখানে হয়তো একটা ব্লাড ব্যাংক হিসেবে থাকবে। আবার একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ব্লাড ব্যাংকও থাকবে, সেটার সাথে একটা ডিপার্টমেন্ট থাকবে, ডে কেয়ার ট্রান্সফিউশন সেন্টার থাকবে, সবই থাকবে। সুতরাং এই ডিফারেন্সটা একটু বুঝতে হবে। আচ্ছা, হিস্ট্রি জানার জরুরতটা কি, প্রয়োজনীয়তাটা কি? আসলে প্রত্যেকটা সাবজেক্টেরই একটা শুরু থাকে, যে কোত্থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, কেন এই পর্যন্ত আসলো, বা কেন আমি এটা জানবো। তো আমরা যদি একদম শুরুর থেকে শুরু করি, আমরা অতীত ইতিহাস যদি দেখি যে মানে মানুষ কিন্তু আসলে রক্তের যে একটা গুণ বা রক্তের মধ্যে একটা আহ কোনো উপকারী বিষয় আছে, এটা কিন্তু প্রথম থেকে মানুষ চিন্তা করে। আমরা অনেক কাহিনীতে দেখি অতীতের, ড্রাকুলার কাহিনী বা ব্লাড বাথ এই টাইপের কিছু, যে রক্ত দ্বারা গোসল করলে হচ্ছে গিয়ে আয়ু বাড়বে বা অসুখ বিসুখ কমবে, এরকম একটা ইতিহাস আমরা অনেক সময় শুনি। তো ওইটা ট্রান্সফিউশন মেডিসিনের পার্ট না, ওটা হচ্ছে গিয়ে একটা রূপকথা বা ফেরিটেল বা এই টাইপের কিছু। আমরা যদি একদম সাইন্টিফিক্যালি চিন্তা করি, তাহলে 1628-এ প্রথম উইলিয়াম হার্ভে যখন হচ্ছে সার্কুলেশন অফ ব্লাড ডিসকভার করলেন, সো ইট ইজ দ্য ওয়ান অফ দ্য বিগিনিং পয়েন্ট। আমরা সার্কুলেশন জানার পরেই হচ্ছে তার কিছুদিন পরেই হচ্ছে প্রথম ট্রান্সফিউশনটা, ব্লাড ট্রান্সফিউশনটা অ্যাটেম্পটেড হলো। এটা একটা বিষয়। তারপরে মাইক্রোস্কোপ মেকার ছিলেন একজন, তিনি হচ্ছেন মিস্টার জেন। তিনি হচ্ছে অবজার্ভ করলেন এবং তিনি ডেসক্রাইব করলেন রেড ব্লাড সেলকে, এটা তার কিছুদিন পরে 1658-এ। 1665-এ প্রথম সাকসেসফুল ব্লাড ট্রান্সফিউশন রেকর্ড করা হয়, কিন্তু এখানে দেখতে হবে কার মধ্যে এটা। ইট ওয়াজ বিটুইন দ্য এনিমাল, হ্যাঁ এটা এনিমাল টু এনিমাল ট্রান্সফিউশন। এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে ডগ টু ডগ ব্লাড ট্রান্সফিউশন করেন লিচার লোয়ার সাহেব 1665-এ। ইট ওয়াজ দ্য ফার্স্ট ডকুমেন্টেড এনিমাল টু এনিমাল ট্রান্সফিউশন। তো এটা আসলে সাকসেসফুল ছিল বা ছিল না সেই ব্যাপারে খুব বেশি জানা যায় না, তবে ইট ওয়াজ দ্য প্রিলিমিনারি স্টাডি। এরপরে আমরা আরেকটা ইতিহাস পাই জিন ব্যাপটাইজের। তিনি হচ্ছে ইনফিউশন করেন 15 ইয়ার ওল্ড এর বয়ের কাছ থেকে, এবং ওনার কিন্তু নেওয়া হয় হচ্ছে ল্যাম্বের কাছ থেকে। এবং এখানে আমরা ছবিতে এটা দেখতে পাচ্ছি যে একটা ল্যাম্বের কাছ থেকে ব্লাড কালেক্ট করে সেই ব্লাডটাকে হচ্ছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপর হিউম্যান ডোনারের কাছ থেকে, সেটার জন্য কিন্তু আমাদেরকে আরো প্রায় 200 বছরের মতো ওয়েট করতে হচ্ছে, যে 1818 সেটাতে প্রথম হচ্ছে কি একটা মিস্টার জেমস
ব্লান্ডেল, তিনি হচ্ছেন ট্রান্সফিউশন করেন পেশেন্ট ফ্রম এ ব্লাড ফ্রম এ হিউম্যান ডোনার। দিস ওয়াজ দ্য ফার্স্ট এভার হিস্ট্রি at 18 and 18 1820-তে ডকুমেন্টেড হিউম্যান টু হিউম্যান ট্রান্সফিউশন, এটা প্রথম হচ্ছে জানা যায়। এবং আমরা এখানে এই ছবিটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে দুইজনের মাঝখানে একটা চ্যানেল আছে, সেই চ্যানেল দিয়ে ট্রান্সফিউশন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটা হাতে আঁকা ছবি অবশ্য। এছাড়াও 1800 এই দশকটাতে বিভিন্ন ম্যানারে বিভিন্ন টাইপের ব্লাড কালেকশন ডিভাইস গুলি ইউটিলাইজ করা হয়। মানে বিষয়টা ছিল এরকম যে একজন ডোনারের কাছ থেকে এইভাবে হচ্ছে কি ব্লাড কালেক্ট করা হবে বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে, এবং সেটা পরে আলাদাভাবে রেসিপিয়েন্টকে দেওয়া হবে। তো এটা আসলে খুব অর্গানাইজ ছিল না, এটা শুরুর দিকের বিষয়। আর্লি 1900 এর দিকে এসে তখন হচ্ছে গেটিং ব্লাড ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, মানে একজনের হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকজনের আরেকটা পয়েন্টে মাঝখানে আমরা একটা ডোনার টু পেশেন্ট অ্যানাস্টোমোসিস পারফর্ম। অ্যানাস্টোমোসিস একটা সাধারণত প্লাস্টিকের টিউব বা ডিভাইস এই ধরনের কিছু ব্যবহার করা হতো। ইট ওয়াজ ফার্স্ট ট্রাইড এটা 1900 সালের দিকে। কিন্তু এই যাবতীয় ট্রান্সফিউশন কিন্তু আসলে খুব একটা সফলতার মুখ দেখেনি। এর প্রধান কারণ হচ্ছে যে তখন ব্লাড গ্রুপের বিষয়টা কিন্তু আমরা ওইভাবে জানতাম না। So next and the most important discovery in case of transfusion related and also in human history, that is the ABH blood group system identified in 1900 by Mr. Karl Landsteiner. সুতরাং ইট ওয়াজ ব্রেক থ্রু, এটা একটা খুব মানে বড় মাপের ব্রেক থ্রু। কারণ হচ্ছে এতদিন পর্যন্ত যে ব্লাড দেওয়ার পরেও দেখা যাচ্ছিল যে আসলে অনেক সময় এটা কোনো লাভ হচ্ছিল না, অনেক সময় হচ্ছে ব্লাড দেওয়ার কারণে ডোনার এবং রিসিভ করার কারণে রেসিপিয়েন্টের ডেথ হচ্ছিল। তো কার্ল ল্যান্ডস্টেইন যখন হচ্ছে প্রথম এবিএইচ সিস্টেম বা এবিও সিস্টেম আমরা যেটাই বলি না কেন, এটা যখন গ্রুপিংটা তিনি করতে পারলেন বা সম্ভব হলো, তখন একটা মোটামুটি ফার্স্ট একটা সিস্টেম ডেভেলপ হলো যে না আমরা এইভাবে হয়তো অগ্রসর হতে পারবো। এবং আমরা টাইম লাইনটা যদি খেয়াল করি, যে প্রথম দিকের যে টাইম লাইন গুলি 1900 এ ল্যান্ডস্টেইনার সাহেব উনি এবিও ব্লাড গ্রুপ সিস্টেম ডিসকভার করলেন। 1910 এ প্লাজমাকে একটা আলাদা পোর্শন হিসাবে আলাদা করা হলো বা ডিসকভার করা হলো। তারপর 1914 এ ডিসকভারি অফ ব্লাড প্রিজার্ভেশন বাই বটল, এটা আমরা সামনের ছবি কিছু আছে আমরা সেখানে দেখবো। 1917 এ প্রিজার্ভেশনের ব্যাপারটা আস্তে আস্তে আসা শুরু হলো, এসিডি প্রিজার্ভেশন শুরু হলো। 1920 তে ব্লাড গ্রুপিং রিয়েজেন্টটা ডিসকভার হলো। এর আগ পর্যন্ত কি করা হতো যে একজনের ব্লাড গ্রুপে তার কাছ থেকে সেল এবং সেরাম আলাদা করে নিয়ে বি এর কাছ থেকে সেল সেরাম আলাদা করে নিয়ে গ্রুপিং করা হতো। কিন্তু রিয়েজেন্ট গুলি আস্তে আস্তে ডেভেলপ করা শুরু হলো 1920 এর দিকে। প্যাটার্নিটি টেস্ট করা সম্ভব হলো, তো অ্যান্টিকোয়াগুলেন্ট এসিডি ব্যাগ ইউজ করা। ফার্স্ট ব্লাড ব্যাংক এস্টাবলিশ হলো 1932 তে, এবং মিস্টার ফান্টুস প্রথম হচ্ছে কি এটা টার্মটা ইউজ করেছিলেন। তো এটা হচ্ছে একটা টাইম লাইন আমরা দেখলাম। তো শুরুর দিকে তো হচ্ছে শুধু ট্রান্সফিউশন মানে লাইভ, এটা আসলো একজন আসলেন ডোনার, তার কাছ থেকে নিয়ে হচ্ছে রিসিপিয়েন্টে দেওয়া হচ্ছে। কিন্তু আস্তে আস্তে বোঝা গেল যখন হচ্ছে 1914 সাল আমরা যদি দেখি সালটা খেয়াল করি, ইট ওয়াজ দ্য স্টার্টিং অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো যুদ্ধের শুরুর দিকেই হচ্ছে গিয়ে যথেষ্ট ভয়াবহতার কারণে এবং প্রচুর আহত হওয়ার কারণে তখন একটা রক্তের প্রয়োজন পড়লো। এবং তখন যারা এই ব্যাপারটার সাথে রিলেটেড ছিলেন তারা চিন্তা করলেন যে শুধুমাত্র মানে লাইভ ডোনার রেসিপিয়েন্টের মধ্যে ট্রান্সফিউজ না করে এটাকে কিভাবে আমরা অ্যান্টিকোয়াগুলেশন করার মাধ্যমে এটাকে স্টোর করতে পারি। তো সাইট্রেটটা তখন হচ্ছে প্রথম ইউজ হলো 1914 এর দিকে। এবং আমি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর কথা বললাম যে নিউ অ্যাডভান্স প্রথম শুরু হচ্ছে ওয়ারফিল্ডে, যখন হচ্ছে রক্ত দেওয়া সংক্রান্ত বিষয়গুলি সামনে চলে আসলো তখনই হচ্ছে কিন্তু প্রথম আমরা এই অ্যাডভান্সমেন্ট গুলি শুরু হলো আর অফিসিয়ালি। তো এটা হচ্ছে একটা বোতল দেখা যাচ্ছে যে যেটার মধ্যে হচ্ছে গিয়ে কালেকশন করা হতো, আবার এইখান থেকে এই বোতলের মাধ্যমে আবার হচ্ছে ট্রান্সমিশন করা হতো। কাচের বোতল। প্রিজার্ভেশন এখানে আমরা পুরানো দিনের থেকে এখন পর্যন্ত যদি দেখি না, 1914 থেকে প্রথম চেষ্টা শুরু হয়ে 32-এ এটা অনেকখানি অগ্রসর হলো এবং এখন আমরা কিন্তু মোটামুটি 35 দিন পর্যন্ত হচ্ছে গিয়ে এটা রাখতে পারি। এই সম্পর্কে আরো পরে বিশদ আলোচনা হবে। এরা সেফ ট্রান্সফিউশন স্টার্টেড, এটা এই যুদ্ধের সময়কালে মোটামুটি হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে আগের তুলনায় হচ্ছে সেফলি ব্লাড দেওয়ার একটা চেষ্টা বা একটা মেডিকেল সায়েন্সের সাথে যারা রিলেটেড তখন তারা হচ্ছে ব্যাপারটাকে মোটামুটি এস্টাবলিশ করতে পারলেন। এতদিন পর্যন্ত যেটা ছিল যে একটা মানে থিওরিটিক্যাল বিষয়, এখন এটা মোটামুটি প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিফাই করা এটাকে সম্ভব হচ্ছে।
তো প্রথম ব্লাড ডোনেশন সার্ভিস চালু হচ্ছে 1921-এ। এটা হচ্ছে ব্রিটিশ রেড ক্রস, তারা হচ্ছে গিয়ে স্টার্ট করেন ব্লাড ডোনার সার্ভিস। মানে এর আগে কিন্তু ডোনেশনের ব্যাপারটা অফিসিয়ালি খুব একটা এটা গুছানো ছিল না, কিন্তু প্রথম 1921 সালে এসে একটা ডোনার সার্ভিস চালু হলো। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাইল ফলক, কারণ হচ্ছে আমরা জানি যে ট্রান্সফিউশন রিলেটেড বিষয়গুলিকে চালু রাখতে হলে আমাদেরকে কিন্তু ডোনার ইজ দ্য বিল্ডিং ব্লক, ওয়ান কাইন্ড অফ বিল্ডিং ব্লক। তো তখন হচ্ছে আস্তে আস্তে বোঝা গেল যে একটা ভলান্টারি ডোনেশন বা এই বিষয়গুলিকে মানে খুব গুরুত্ব দিতে হবে, এবং 1921-এ এটা প্রথম স্টার্ট হচ্ছে। এরপরে ফার্স্ট ব্লাড ব্যাংক যদি এখানে আবার যুদ্ধ, তার মানে দেখা যাচ্ছে যে এই ট্রান্সফিউশন রিলেটেড বিষয়গুলি আসলে যুদ্ধক্ষেত্রকে কেন্দ্র করে হচ্ছে প্রথম দিকে যথেষ্ট এটা উন্নতি লাভ করেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বার্সেলোনা হসপিটাল স্প্যানিশ সিভিল ওয়ারের সময় 1936-এ, দিস ওয়ান ইজ দ্য আর্লিয়েস্ট ব্লাড ব্যাংক। প্রথম বিশ্বযুদ্ধের সময় যদিও বা কিছু কিছু কালেকশন সেই বিষয়গুলি করা হয়েছিল, কিন্তু একদম অফিসিয়ালি যদি আমরা মানে চিন্তা করি, তাহলে আর্লিয়েস্ট ব্লাড ব্যাংক হচ্ছে স্প্যানিশ সিভিল ওয়ারের সময়। মিস্টার নরমান বেথুন উনি হচ্ছেন একটা ব্লাড ব্যাংক এস্টাবলিশ করেছিলেন ওন্ডেড সোলজার এবং সিভিলিয়ান তাদের জন্য। এবং 37-এ ইউনাইটেড স্টেটস সেখানে হচ্ছে প্রথম হসপিটাল ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা হয়, এবং মিস্টার ফান্টুস নামে এক ভদ্রলোক তিনি প্রথম এই টার্মটা ইউজ করেন। ব্লাড ব্যাংক টার্মটা কিন্তু এর আগে আসলে ওইভাবে ব্যবহার হতো না। সো দিস ওয়াজ ফার্স্ট ইউজ দেন। তারপরে মোটামুটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডিসকভারির মধ্যে হচ্ছে রেসাস ব্লাড গ্রুপ সিস্টেম, এবং হচ্ছে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্নের কারণ উদ্ঘাটন করা। লেভিন ওয়েনার এবং কলিগস তারা কম্বাইন করেন তাদের ইফোর্টকে ইন মেকিং দিস ইম্পর্টেন্ট ডিসকভারিজ। তা এর আগ পর্যন্ত দেখা যাচ্ছিল যে আমরা ব্লাড দিচ্ছিলাম এবিও ব্লাড গ্রুপ কে কেন্দ্র করে, এইটার সাথে হচ্ছে গিয়ে এ কে এ বি কে বি এইভাবে আমরা ব্লাড দিচ্ছিলাম, কিন্তু তারপরেও হচ্ছে বিভিন্ন ট্রান্সফিউশন রিয়াকশন হচ্ছিল। তো এটার ভিতরে যখন আরো ইনডেপথ আমরা কারণ খুঁজতে গেলাম, তখন দেখা গেল যে এখানে আরো ব্লাড গ্রুপ আছে, এবং প্রথম হচ্ছে 1939-40 এরকম সময় রেসাস ব্লাড গ্রুপটা আবিষ্কার হলো। সো এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ডিসকভারি ইন কেস অফ ট্রান্সফিউশন রিলেটেড সেরোলজি। এরপরে তো আসলো প্লাজমার কে আলাদা করার একটা বিষয়, হ্যাঁ, 1940, এবং আবার কিন্তু সেই যুদ্ধ, সেটা কি 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, তখন হচ্ছে দেখা গেল যে একটা প্লাজমার প্রয়োজনীয়তা খুব বেশি রকম তারা ফিল করলেন তৎকালীন যারা এই বিষয়গুলি নিয়ে ডিল করতেন। এবং 1940-তে প্রথম হচ্ছে এডুইন কোন নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি একটা ফ্র্যাকশনেশন টেকনিক, যেটাকে আমরা আজকাল বলি কম্পোনেন্ট প্রিপারেশন, ইট ওয়াজ প্রিভিয়াসলি নোন এজ ফ্র্যাকশনেশন, বা এটাকে এখনো সিনোনিমাসলি ব্যবহার করা যায়। তো ফ্র্যাকশনেশন টেকনিক, এবং এটা হচ্ছে যে ব্রেক ডাউন দ্য কম্পোনেন্টস অফ দ্য প্লাজমা ইনটু কোন ফ্র্যাকশন, এটা মানে বিভিন্ন ফ্র্যাকশনে আলাদা করা। এবং জন ইলিয়ট নামে একজন, তিনি একটা ভ্যাকুয়াম বোতল অথবা ব্লাড কন্টেইনার ডেভেলপ করলেন, যেটার মধ্যে হচ্ছে এই ফ্র্যাকশন গুলিকে ক্যারি করা সম্ভব। So it was during the World War II, 1939 to 1945, that the value of whole blood and plasma transfusion became so intensely and clearly demonstrated. আমরা জানি যে আজ পর্যন্ত যতগুলি যুদ্ধ পৃথিবীতে এই আধুনিক সময়ে ফেস করতে হয়েছে, তার মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ দ্য মোস্ট ডিভাস্টেটিং, এবং এখানে বিশাল পরিমাণ যেমন মানুষ মারা গিয়েছেন সামরিক এবং সিভিলিয়ান উভয় দিক থেকে, এবং বিশাল পরিমাণ মানুষ কিন্তু আহত ছিলেন। এবং এই সময় মূলত বোঝা যায় যে আসলে হোল ব্লাডের প্রয়োজনীয়তাও রয়েছে এবং প্লাজমা ট্রান্সফিউশনের প্রয়োজনীয়তা রয়েছে। এর আগ পর্যন্ত কিন্তু এই বিষয়গুলিকে আসলে ওইভাবে বোঝা সম্ভব হয়নি, কিন্তু ইট ওয়াজ ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু। এবং কম্পেয়ারিং যদি আমরা করি, ইন ওয়ার্ল্ড ওয়ার টু কম্পেয়ার্ড উইথ 1914 to 1918 ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, the mortality rate of wounded men who reached forward hospital alive was more than halved. তাহলে খেয়াল করতে হবে যে আগের বিশ্বযুদ্ধের সময় যারা ওন্ডেড ছিলেন তাদের তুলনায় এই বিশ্বযুদ্ধে যারা হচ্ছে মর্টালিটি রেট ওন্ডেড ম্যানের মধ্যে, সেটা হচ্ছে নিয়ারলি হাফ। কেন? কারণ হচ্ছে দ্য লিবারাল ইউজ অফ ব্লাড এন্ড প্লাজমা ইন দ্য ওয়ারফিল্ড এন্ড হসপিটালস প্লেড এ মেজর রোল ইন অ্যাচিভিং দিস রিডাকশন। এটা একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বা একটা ইম্পর্টেন্ট ডিসকভারি। তো সুতরাং এটা একটা বেস তৈরি হলো যে একটা চাহিদা, রক্তের চাহিদা, এবং সেটা কিভাবে মানে মর্টালিটিকে কমিয়ে আনতে পারে, এটা একটা বিষয়। আমরা হয়তো চিন্তা করতে পারি যে এটা তো যুদ্ধ সবসময় কন্টিনিউ করে না। আসলে প্রয়োজনীয়তা তো কন্টিনিউয়াস, আমাদের সবসময় প্রয়োজন হচ্ছে। যুদ্ধ না চলুক, আমাদের রোগের প্রয়োজনে রক্ত লাগছে, আমাদের একটা ডিজাস্টারের প্রয়োজনে রক্ত লাগছে। এটা ডিজাস্টার ন্যাচারাল হতে পারে, এটা ম্যানমেড হতে পারে, এটা বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে। তো সুতরাং প্রয়োজন কিন্তু থাকছেই।
আমরা পিছনের দিকে যদি ফিরে যাই, আগের দিনগুলিতে আসলে ওয়ার্ল্ড ওয়ার টু ব্লাড ব্যাংকিং এর সময় আমরা বোতল একটু আগে দেখিয়েছিলাম, এখানে হচ্ছে এই বোতল এটার কালেকশন এবং আলটিমেটলি প্রিজার্ভেশন করা হতো। এবং আমরা তখন যুদ্ধক্ষেত্রেও কিন্তু এইভাবে আসলে দেখা যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বোতল দিয়ে হচ্ছে গিয়ে ট্রান্সফিউজ করা হচ্ছে, তো যেটা এখন রিপ্লেস করা হয়েছে ব্লাড ব্যাগ দিয়ে। তো ইট ওয়াজ দ্য ইনিশিয়াল ডেজ অফ ব্লাড গিভিং অর ট্রান্সফিউজিং এ পেশেন্ট। এটা হচ্ছে ইটো ব্লাড ব্যাংক। ইটো ব্লাড ব্যাংক হচ্ছে যখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্লাজমা প্রচুর পাঠানো হয়েছিল, প্লাজমা ফর ব্রিটেন নামে একটা প্রোগ্রামও ছিল, এবং তখন হচ্ছে এই ব্লাড কন্টেনার গুলির মধ্যে হচ্ছে কি প্লাজমা কালেক্ট করে সেগুলি হচ্ছে বাইরে পাঠানো হতো। তো এটা হচ্ছে তখনকার দিনের একটা ট্রান্সপোর্ট মেকানিজম বা ট্রান্সপোর্ট পদ্ধতি। আচ্ছা, so it was a thought changer. The fresh whole blood has long been fresh whole bloodটাকে আগে মনে করা হতো যে মানে সেটা দিয়ে সবকিছু করা সম্ভব, কিন্তু যখন অ্যাডভান্স করা হলো যে হোল ব্লাড ফ্র্যাকশনেশন টেকনিক ওয়ার্ল্ড ওয়ার 2 তে, তখন আমরা এটাকে আরো এফিশিয়েন্ট ইউজ করার বিষয়টা সামনে আসলো। এখন প্রশ্ন হতে পারে যে আমাদের দেশে তো আসলে জিনিসগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক পরে শুরু হয়েছে আসলে, কারণ আমরা সামনে ইতিহাসের মধ্যে দেখবো যে বাংলাদেশে আসলে ট্রান্সমিশন হিস্ট্রি শুরু হয়েছে আরো পরে, এটার কিছুদিন পরেই, কিন্তু ফ্র্যাকশনেশন গুলিকে আমরা আসলে অ্যাডপ্ট করতে পেরেছি আরো পরে। আমরা হোল ব্লাডের উপরই আসলে দীর্ঘদিন হচ্ছে নির্ভর করেছি। এটা হচ্ছে জাস্ট কিছু টাইমলাইন আমরা দেখানোর চেষ্টা করেছি, যেমন প্লাস্টিক কালেকশন ব্যাগ তৈরি হওয়া 1953 তে, তারপরে হচ্ছে রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন ডেভেলপমেন্ট করা, পুশ ট্রান্সফিউশন মেডিসিন কম্পোনেন্ট প্রোডাকশন, প্লাজমাফেরেসিস এখানে খেয়াল করতে হবে 1964। তো এটা কিন্তু নতুন বিষয় না, আমরা ইদানিং কনভালেসেন্ট প্লাজমা নামে একটা টার্ম করোনার কারণে হচ্ছে অনেকে হচ্ছে নতুন ভাবে শিখেছি, অনেকে আগে থেকে জানতাম। তো এই প্লাজমাফেরেসিস কিন্তু আসলে একটা ওল্ড কনসেপ্ট, এটা নতুন কিছু না, হয়তো আমাদের জন্য বা আমাদের দেশের প্রেক্ষাপটে ইট ইজ ফেয়ারলি নিউ। আমরা যদি বাংলাদেশের ট্রান্সফিউশন মেডিসিনের হিস্ট্রি দেখি, তাহলে হচ্ছে এটা আমরা দেখতে পারি যে 1950 তে যে ফার্স্ট ব্লাড ব্যাংক, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম তৈরি হলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে 1950 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুদিন পরে। আবার 1968-এ আমাদের হচ্ছে মিটফোর্ড হসপিটালে বর্তমান যে ব্লাড ব্যাংক, এবং এর সাথে চিটাগং মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এগুলি হচ্ছে এগুলিতে প্রথম হচ্ছে ব্লাড ব্যাংক স্টার্ট হলো। 1977-এ এসে হচ্ছে সন্ধানী প্রথম কাজ শুরু করলো। তাহলে রিলেটিভলি একটু লেট আমরা অন্যদের তুলনায়, প্রথম দিক থেকেই। এখন কিছু জিনিস জানার আছে, যেটা হচ্ছে যে আমাদের দেশের যে এই ট্রান্সমিশন সার্ভিসগুলি বাংলাদেশ পার্সপেক্টিভে চলে, এখানে কিন্তু কিছু ইন্টিগ্রেটেড সিস্টেম আছে, যেমন ব্লাড ট্রান্সফিউশন কমিটি, বাংলাদেশ কাউন্সিল অফ ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস, হ্যাঁ, এবং এখানে আমাদের কিছু লও আছে, কিছু আইনের বিষয় আছে, এবং বাংলাদেশের রক্ত পরিসঞ্চালনের বিভাগের যে কার্যক্রম সেগুলি কিন্তু একটা আইনের মধ্য দিয়ে পরিচালিত হয়, সরকারি এবং বেসরকারি উভয় লেভেলেই। এটা জানার প্রয়োজনীয়তা এই জন্য যে যে কেউ আসলে বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যবসায়িক প্রয়োজনে অনেকে অনেক কিছু বিপণন করছেন বা দিচ্ছেন, কিন্তু এগুলি সবকিছু কিন্তু একটা লয়ের মধ্যে হওয়ার কথা ছিল বা এখনো কথা, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে এটা আসলে হয়তো বা আইন মোতাবেক হচ্ছে না, কিন্তু এটা হওয়া উচিত। বাংলাদেশের যে ট্রান্সমিশন সার্ভিস এবং ইম্পর্টেন্স অফ এনশিওরিং দ্য ব্লাড সেফটি, এটা প্রথম আসলে বোঝা গেল যখন হচ্ছে এইচআইভির একটা ইমার্জেন্স, এইডস এর ইমার্জেন্স দেখা গেল 1980-তে। এবং তখন এর আগ পর্যন্ত কিন্তু কোন রকম আমরা স্ক্রিনিং টেস্ট করতাম না, যে একজন একটা ব্লাড ট্রান্সফিউজ করার জন্য যে স্ক্রিন করা, সেই জিনিসটা কিন্তু আসলে তখন করা বিধান ছিল না। তো প্রথম হচ্ছে এটাই হচ্ছে স্টার্ট হলো 1980 থেকে, তখন বোঝা গেল, কিন্তু শুরু হতে হতে আরেকটু সময় লেগে গেছে। এবং আমরা আরেকটা জিনিস নিয়ে আলাপ এখানে চলে আসছে, সেটা হচ্ছে যে প্রফেশনাল ডোনার। তাহলে ডোনাররা আমরা বলেছি যে এরা হচ্ছে কি আমাদের অলমোস্ট একটা বিল্ডিং ব্লক। কার এই যে আমরা ব্লাড কালেকশন করব, কার কাছ থেকে কালেকশন করবো? আমি ডোনারদের কাছ থেকে কালেকশন করতে হবে। এবং এই ডোনারদের কাছ থেকে কালেকশন করার জন্য কিন্তু আসলে দেখা গেছে যে এই যে প্রফেশনাল ডোনার, প্রফেশনাল কারা, যে যারা হচ্ছে মানে টাকার বিনিময়ে হচ্ছে রক্ত বিক্রি করে, এরা কিন্তু একটা সময় 1980 সাল 90 সাল এই সময়টাতে দেখা গেছে যে এরাই মূলত রাজত্ব করেছে। কিন্তু এরপরে ধীরে ধীরে দেখা গেল কি এই প্রফেশনাল ডোনারদের কারণে হচ্ছে ট্রান্সফিউশন রিলেটেড বিভিন্ন রকম ইনফেকশন, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, এগুলি তখন যখন ছড়ানো শুরু করলো, তখন আস্তে আস্তে বোঝা গেল যে না, ইট শুড বি স্ক্রিনড।
সুতরাং এই সময় এসে আমরা প্রফেশনাল ডোনারকে বাদ দেওয়া এবং পাশাপাশি স্ক্রিনিং করা এই জিনিসগুলিও তখন সামনে আসলো। এবং আরেকটা জিনিস যেটা যে আমরা যদি খেয়াল করি 2000 সাল, আজকে থেকে 20 বছর আগে, তখন 47% অফ দ্য ব্লাড ওয়াজ কালেক্টেড ফ্রম the professional blood donors. 47%, nearly half, and 27% from family replacement donor, 26% from voluntary donor. তাহলে ভলান্টারি ডোনেশন মানে কি? ভলান্টারি ডোনেশন মানে হচ্ছে যে একজন নিজ উদ্যোগে রক্ত দিতে চাচ্ছেন, তার নিজ ইচ্ছায়, নিজ আগ্রহে, মানুষের ভালো করার জন্য। তো সেটা যখন হচ্ছে আসলে হওয়ার উচিত ছিল যে একটা দেশের, আমাদের এই বিশাল জনগোষ্ঠী, আমাদের যে রক্তের চাহিদা, তাতে ভলান্টারি যদি সত্যি সত্যি হইতো তাহলে কিন্তু এই পুরো রক্তের চাহিদা মিটে যেত। কিন্তু দেখা গেল যে না, আসলে প্রফেশনাল ব্লাড ডোনাররাই ছিলেন 14%, আর 27% ছিলেন ফ্যামিলিয়াল ডোনার, চেনা পরিচিত, আমার আত্মীয়, আমার বন্ধু, এরকম। আর অল্প সংখ্যায় ছিলেন ভলান্টারি যে ডোনাররা, তারা। তো এটা আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে তখন সমস্যা ছিল। এবং এইচআইভি, হেপাটাইটিস সি, এইডস, এই সময়টায় ম্যালেরিয়া, সিফিলিস, এগুলিও দেখা গেছে যে এই প্রফেশনাল ডোনারদের কাছ থেকে এটা যথেষ্ট অন্যদের কাছে ট্রান্সমিট হয়ে গেছে। As the number of the voluntary donors was less, there was large number of professional donors, and the prevalence of TTI, যেটা আমি মাত্র বললাম, the prevalence of TTI was high among the professional donors. So government declared professional blood donation as a crime and declared it an offense in early 2000. তাহলে প্রফেশনাল ডোনার শব্দটা কিন্তু এখন আর আসলে অফিসিয়ালি, সেটাকে আমরা কি করেছি, সেটাকে আইনত আমরা বলেছি যে এটাকে আর আমরা ব্যবহার করতে পারবো না। প্রফেশনালি একজন টাকার বিনিময়ে রক্ত দিতে পারবেন না, এটা হচ্ছে আইনগতভাবে তিনি এটা পারেন না। তাহলে আমরা কোত্থেকে কালেকশন করব? আমরা এই যে ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট চালাবো, ব্লাড সাপ্লাই দিব, স্টোর করবো, কোত্থেকে পাবো? তাহলে আমাদেরকে মূলত ডিপেন্ড করতে হচ্ছে ভলান্টারি ব্লাড ডোনেশন এবং হচ্ছে রিলেটিভ ডোনেশনের উপর থেকে। কিন্তু প্রফেশনাল ডোনারদেরকে আমরা চেষ্টা করব এড়িয়ে চলার জন্য। সো ইট ইজ অফিসিয়ালি ক্রাইম সিন্স আর্লি 2000। এবং এতে কি লাভ হয়েছে? হ্যাঁ, এতে আগের তুলনায় যথেষ্ট লাভ হয়েছে বলে মনে হয়। এজ এ রেজাল্ট, দ্য অ্যান্টি প্রফেশনাল ব্লাড ডোনেশন ড্রাইভ, দ্য কন্ডিশন চেঞ্জড লিটল বিট। আমরা 2000 সালের ফাইন্ডিংসটা দেখেছিলাম। এখন 2011-তে এসে আমরা দেখলাম যে আমাদের মোটামুটি বছরে 4,20,000-এর মতো ইউনিট অফ ব্লাড লেগেছিল, যার মধ্যে 25 to 40% আমরা বলি যে ভলান্টারি ডোনেশন থেকে এসেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে মেজরিটি ওই ফ্রেন্ড বা রিলেটিভ ডোনার্স। তাহলে মানুষের মধ্যে ভলান্টারি ব্লাড ডোনেশন করার ড্রাইভটা 2011 সালে এসেও কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি। তাহলে আমাদেরকে এখনো ডিপেন্ড করতে হচ্ছে ফ্যামিলিয়াল ডোনার বা ফ্রেন্ড ডোনার, এদের উপরে। এত কথা বলার কারণ এটাই হচ্ছে যে আমরা যত ভলান্টারি ডোনার পাবো, তত কিন্তু আমাদের এই যে মানে প্রয়োজনীয় রক্তের সরবরাহ, আমাদের দেশে এখন বছরে মোটামুটি 8 লাখ থেকে 10 লাখ পর্যন্ত ব্লাড কিংবা ব্লাড প্রোডাক্ট সরবরাহ করার যে বিষয়টা সামনে আছে। তো এটাকে আমাদের জন্য তাহলে সহজে দেওয়া সম্ভব হতো যদি আসলে ভলান্টারি ডোনার আমরা পেতাম। কিন্তু এখনো এটা যথেষ্ট কঠিন। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের চাহিদা, নাম্বার অফ ব্লাড ইউনিটস কালেক্টেড মানে হচ্ছে এটা আলটিমেটলি এটা ট্রান্সফিউশন করা হয়েছে। এবং আমরা যদি খেয়াল করে থাকি যে যতই দিন যাচ্ছে, 2001 থেকে শুরু করে প্রতি বছরই কিন্তু এটা বেড়ে যাচ্ছে। আমাদের চাহিদাও বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, আমাদের রক্তের প্রয়োজনীয়তা বাড়ছে। এবং মোটামুটি 2016 পর্যন্ত যে ডাটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি এখন বছরে 7,16,000। আমরা যদি গ্রোথ হিসেবে হিসাব করি, এখন আমাদের নিয়ারলি 8 থেকে 9 লাখ ইউনিটের মতো ব্লাড ইউনিট কালেক্টেড হয় বা প্রয়োজন পড়ে। তো সংখ্যাটা কিন্তু একেবারে নেহায়েত কমও না। কিন্তু যদি আসলে ওইভাবে ভলান্টারি ডোনেশন হতো, তাহলে বিষয়টা আরো সহজ হতো। আমাদের দুটো আইন আছে। এতগুলি কথা বলার কারণ হচ্ছে যে এগুলো একটু জানা থাকা ভালো। অনেকে আসলে এগুলি তোয়াক্কা করে না, ব্লাড ব্যাংক চালায়, এবং অনেকে আমরা প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে অনেক সময় ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট নেই। তো এই জন্য প্রথমে একটু সাবধানতা, যাতে সবাই সাবধানে থাকে বা জিনিসগুলি বুঝে, এই জন্য একটু জানানো। তো দুটো আসলে ল আছে, একটা হচ্ছে সেফ ব্লাড ট্রান্সফিউশন ল 2002, সেফ ব্লাড ট্রান্সফিউশন রুলস 2008। এবং এটা কিন্তু সংসদে পাশ করা আইনগতভাবেই একটা ল এবং রুলস রয়েছে। এবং এটার মাধ্যমে এরাই কিন্তু আসলে রেগুলেটরি বডি। তো এর মাধ্যমেই চলার কথা। প্রাইভেট ব্লাড ব্যাংক গুলিও কিন্তু এখানে যে গাইডলাইন দেওয়া আছে সেটার মাধ্যমেই চলার কথা। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একান্তই যেগুলি রিমোট এরিয়ার ব্লাড ব্যাংক, তারা অনেক সময় কিন্তু যে প্রপারলি একটা ব্লাড কালেক্ট করা, সেটাকে স্টোর করা, সেটাকে ট্রান্সফিউজ করা, এই বিষয়গুলি আসলে সেভাবে মেনটেন হয় না। কিন্তু
এগুলি জানার জন্য বা এগুলিকে মানে যথাযথভাবে ব্যবহার করার জন্য আমাদের আইনানুগভাবে চলা উচিত। এখন আমরা ইতিহাস সম্পর্কে জানলাম, বাংলাদেশের ট্রান্সফিউশনের যে সব পার্সপেক্টিভ ছিল সেগুলি জানলাম। এখন আমরা ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করি যে আসলে ডিপার্টমেন্টের মধ্যে কি আছে। আমার কাছে যখনই স্টুডেন্টরা প্রথম আসে থার্ড ইয়ারে, সাধারণত এমবিবিএস এর, তারা আমার এখানে প্লেসমেন্ট থাকে শর্ট গ্রুপ টিচিং এ। তো প্রথম কোশ্চেনটাই আমি তাদেরকে সাধারণত করি প্রথম ক্লাসের দিন, যে আসলে এই ডিপার্টমেন্টে কি হয় বা আমরা কি করি, আমার এখানে কি পার্ট আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আসলে খুব একটা ভালো আইডিয়া থাকে না, মানে এখানে আসলে যেহেতু খুব একটা পেশেন্ট ভর্তি থাকে না, বা সেই হিসাবে আসলে এখানে ডাক্তারদের বা ছাত্রছাত্রীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। তো আমরা জাস্ট একটু জানি যে আসলে এখানে কি কি থাকে। এখানে একটা রিসিপশন বা কাউন্টার থাকে, যেখানে আমরা প্রথম হচ্ছে ব্লাড স্যাম্পলটা রিসিভ করা বা কি লাগবে সেই জিনিসটা দেখার চেষ্টা করি। আমাদের একটা ডোনার সিলেকশন এরিয়া থাকে, এখানে সাধারণত একজন মেডিকেল অফিসার বা তার সমমানের একজন অফিসার হয়তো থাকবেন। এটাকে বিটিও বলা হয়, ব্লাড ট্রান্সফিউশন অফিসার। এটা আগের একটা পোস্ট ছিল, তো এখন হচ্ছে মেডিকেল অফিসার হিসেবে বিটিসি সাধারণত একটা পোস্ট। মেডিকেল অফিসাররা থাকেন। আমাদের একটা কালেকশন এরিয়া থাকে, যেখানে আমরা হচ্ছে গিয়ে ডোনারদের কাছ থেকে ব্লাডটা কালেক্ট করি। আমাদের একটা অ্যাফেরেটিক কম্পোনেন্ট, যেসব জায়গায় বা যেসব হসপিটালে অ্যাফেরেসিস করার বা প্লাজমা ফেরেসিস করার, প্লেটলেট ফেরেসিস করার ব্যবস্থা আছে, এখানে একটা কালেকশন এরিয়া থাকে। ডোনার রিফ্রেশমেন্ট একটা এরিয়া থাকে, ডোনাররা যেখানে সাধারণত বসেন, অপেক্ষা করেন, এটার জন্য এরকম একটা এরিয়া। থয়িং এরিয়া, এই সম্পর্কে ভবিষ্যৎ আলাপ হবে, থ কাকে বলে বা কিভাবে করা হয়। স্টোরেজের জন্য আমরা একটা এরিয়া বহাল রাখি, সাধারণত রেফ্রিজারেটর গুলো এখানে এই রিজিয়নে থাকে। একটা সেরোলজিক্যাল ল্যাবরেটরি থাকার কথা, যেখানে হচ্ছে গিয়ে আমরা যে আমাদের রিলেটেড কাজগুলি যে এখানে আমরা সাধারণত করি। একটা স্টোর, একটা কনসালটেন্ট অ্যাডভাইজার রুম এবং ক্লাসরুম। তো দিজ আর দ্য স্ট্রাকচারাল পার্ট। এবং এটার সাথে অনেকগুলি বড়, যেগুলি হচ্ছে সাধারণত একটু বড় হসপিটালের যে ট্রান্সমিশন মেডিসিন ডিপার্টমেন্ট গুলি আছে, তো সেগুলিতে কিন্তু সাথে একটা প্রতিদিনের মানে ভর্তি না হয়ে যাদের রক্ত দরকার, যেমন একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট, তার হয়তো প্রায় রক্তের প্রয়োজন পড়ে, কিন্তু তার জন্য নিয়মিত হসপিটালে অ্যাডমিশন হওয়াটা একটা দীর্ঘমেয়াদী কষ্টকর প্রসিডিওর। তাদের জন্য কি থাকে, একটা ট্রান্সফিউশন এরিয়াও থাকে, ডে কেয়ার এরিয়াও সাধারণত থেকে থাকে। আসলে আমরা কি করি, আমরা আমাদের এইখানে কাজ কি হয়, বা এই যে আমরা এখন ক্লাস করা শুরু করলাম বা সামনে আমরা আরো কিছু ক্লাস করবো ইনশাল্লাহ, তো আমাদের একটু জানার প্রয়োজন হচ্ছে যে এখানে আমরা আসলে কি করি। তো ইনভেরিয়েবলি যে কাজটা আমরা সাধারণত করি সেটা হচ্ছে যে ব্লাড গ্রুপিং করা। ব্লাড গ্রুপিংটা হচ্ছে এক মানে একেবারে সোল পার্ট, যেটা আসলে লাগবেই। যে যে কোনো মানুষের যে মানে আমরা এটা দেখি যে একটা ন্যাশনাল আইডি কার্ড হোক, একটা পাসপোর্ট হোক, যে কোনো ডকুমেন্ট হোক, সেখানে কিন্তু একটা পার্ট আছে ব্লাড গ্রুপ অফ দ্য ইন্ডিভিজুয়াল। এবং এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কেননা যে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে এটা প্রয়োজন পড়তে পারে যে ইন্ডিভিজুয়ালের ব্লাড গ্রুপটা কি। সো গ্রুপিং এটা একটা বাধ্যতামূলক বিষয়, এটা লাগেই, এটা করা হয়। রেজিস্ট্রেশন অফ দ্য ডোনার, স্পেশালি ভলেন্টারি ওয়ান্স। যত ডোনাররা আসেন, বিভিন্ন রকম হচ্ছে ডোনার আছেন, আমরা এটা ভবিষ্যতে আরো ডিটেলস জানবো, তাদের রেজিস্ট্রেশন করা। ডোনার অ্যাসেসমেন্ট এবং রেফারাল করা। ডোনার শুধু আসলেই হবে না, একজন আসলেন যে আচ্ছা তিনি তার 18তম জন্মদিন আজকে, তিনি হচ্ছে জন্মদিন উদযাপন করার জন্য রক্ত দিতে আসলেন, তো তিনি আসলেই যে তার কাছ থেকে রক্ত নেওয়া হবে তা না। তাহলে কিন্তু ডোনার অ্যাসেসমেন্ট এবং রেফারাল, যে বিভিন্ন কারণে ডোনার রেফার কথার মানে হচ্ছে যে তাকে বিরতি, তাকে তার কাছ থেকে ওই মুহূর্তে রক্ত না নেওয়া, রেফারেলের বিভিন্ন বিষয় আছে। তাহলে এই যে ডোনার অ্যাসেসমেন্ট এবং রেফারেল, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কেননা ডোনার সাহায্য করতে আসছেন হচ্ছে রেসিপিয়েন্টকে, কিন্তু দেখা গেল যে আমরা আমাদের মানে পার্সোনাল অ্যাসেসমেন্টের ভুলের কারণে হোক বা ডোনারের মিথ্যা কথা বলার কারণে হোক, অনেক সময় আমরা ডোনার এবং রেসিপিয়েন্ট উভয়ের ক্ষতি করি। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে যে কে ব্লাড দিতে পারবে। হ্যাঁ, কে ব্লাড দিতে পারবে, কখন দিতে পারবে। একজন যে অবস্থায় আজকে ব্লাড দিতে পারবে, সে যে কালকে এই অবস্থার বিপরীতে দিতে পারবে তা কিন্তু না। দেয়ার ইজ লটস অফ ভেরিয়েশন, এটা জানাটা জরুরি। হ্যাঁ, অনেক সময় আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যে আমি অমুক রোগের রোগী, আমি কি রক্ত দিতে পারবো। তো এগুলি কিছু প্রশ্নের জবাব আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলিতে দিব, যে কে দিতে পারবে, কখন দিতে পারবে, কতদিন পর পর দিতে পারবে, কখন দিতে পারবে না, দিতে না পারলে সেটা কি টেম্পোরারি পারবে না নাকি হচ্ছে পার্মানেন্টলি পারবে না। এইগুলি খুব একটা কমন কোশ্চেন। তো এই কোশ্চেনগুলির জবাব আমরা সামনে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো। ডোনার মোটিভেশন খুব ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমি এর আগে স্লাইডগুলিতে দেখে আসছি যে আমাদের দেশে যে চাহিদা প্রায় 8 থেকে 10 লাখ ইউনিট, তার বেশিরভাগই আসছে কার কাছ থেকে। এখন আমরা বলতেছি কি রিলেটিভ ডোনার বা ফ্রেন্ড ডোনার, যে আমার চেনা, আমার আত্মীয়, তার তার জন্য আমি রক্ত দিচ্ছি। কিন্তু
নর্মালি আমার যখন টাইম হয়ে গেল যে আচ্ছা আমি রক্ত দিয়েছি 4 মাস হয়ে গেছে, আমি ভলান্টারি দিই, এটা কিন্তু আসলে ড্রাইভটা আমাদের মধ্যে খুব একটা কাজ করে না। এবং আমি প্রায় অনেক সময় দেখা গেছে যে একজন ডোনার তিনি হয়তো 8 বছর আগে রক্ত দিয়েছেন একবার, আজকে আবার দিতে এসেছেন কারণ ওনার আত্মীয় অসুস্থ। এই 8 বছরের মধ্যে আমি যদি জিজ্ঞেস করি যে আপনি কেন ব্লাড দিলেন না, তা ওনার নর্মাল অ্যান্সার সাধারণত থাকে এই লোকগুলিতে যে আমার কাছ থেকে কেউ চায়নি, আমাকে কেউ বলেনি, বা আমার জানা নাই। তাহলে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলি কিন্তু আসলে আমাদেরকে, আমরা চেষ্টা করি কি ডোনারকে মোটিভেট করতে, যে এই ভলান্টারি ডোনার যদি পাওয়া যায়, ভলান্টারি ডোনারদের ব্লাড নেওয়ার অনেক সুবিধা আছে, এটা আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে ডোনার মোটিভেশন, ইট ইজ অলসো পার্ট অফ আওয়ার ওয়ার্ক। কম্প্যাটিবিলিটি টেস্টিং, ক্রস ম্যাচিং। তো কম্প্যাটিবিলিটি টেস্টিং বা ক্রস ম্যাচিং নামে এটা সমধিক পরিচিত। যে শুধু রক্ত, একজন ডোনার ব্লাড তার কাছ থেকে আমরা নিলাম, দ্যাটস নট এনাফ। আমাদেরকে কি করতে হবে, এটাকে কিন্তু ফার্দার আরো কিছু টেস্টিং এর ব্যাপার আছে, এবং এটাতে অনেক সাবধানতার প্রশ্ন আছে। কম্প্যাটিবিলিটি টেস্টিং এর অনেকগুলি ধাপ আছে। হ্যাঁ, যেটা কি করে যে আমি ডোনারের কাছ থেকে যে রক্তটা নিলাম, প্রাথমিকভাবে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি ব্লাড গ্রুপ যেটা আছে সেই ব্লাড গ্রুপ অনুযায়ী আমি নিলাম, কিন্তু সেটা সবসময় যে ব্লাড গ্রুপ অনুযায়ী নিলেই সেটা রিসিপিয়েন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তা কিন্তু না। এখানে আরো কিছু টেস্টের প্রশ্ন আছে, এগুলিকে আমরা কম্পারেটিভলি বলি প্রি ট্রান্সফিউশন টেস্টিং, অথবা এটাকে ক্রস ম্যাচিং ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য প্রি ট্রান্সফিউশন টেস্টিং। এই প্রি ট্রান্সফিউশন টেস্টিং এর মধ্যে আরেকটা হচ্ছে স্ক্রিনিং। আমরা অলরেডি উল্লেখ করেছি যে প্রথম আসলে এইডস এর যখন প্রাদুর্ভাব হলো তখন হচ্ছে এই বিষয়টা সামনে আসলো, এবং এরপরে দেখা গেল যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হ্যাঁ, এগুলি ডিজিজ গুলিও কিন্তু ট্রান্সফিউশনের মাধ্যমে ট্রান্সমিটেড হচ্ছে। এবং এই যে ট্রান্সমিশন, টিটিডি, ট্রান্সমিশন ট্রান্সমিটেড ডিজিজ, এটা কিন্তু এক এক দেশের আদলে সেটা আসলে ডিসাইড করা হয়। তবে কমন হচ্ছে যেমন এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, এগুলি মোটামুটি বিশ্বের সব দেশেই ট্রান্সমিশন ট্রান্সমিটেড ডিজিজ হিসাবে স্বীকৃত, এবং এগুলি চেক করতেই হবে। কিন্তু এবং আহ, দেশের ভেরিয়েশন অনুযায়ী হয়তো কিছু চেঞ্জ হতে পারে, সেটা আলাদা বিষয়, এটা পরে আলোচনা করা হবে। ব্লাড ডোনেশন অথবা ফ্লেবোটমি প্রসিডিওর, এই কালেকশন, আমি একজন ডোনারের কাছ থেকে ব্লাডটা যে কালেক্ট করব, এটার মধ্যেও বিভিন্ন যে প্রক্রিয়াগুলি আছে, এটা প্রসিডিওর গুলি, এগুলি আমরা সাধারণত করে থাকি। ডোনার রিয়াকশনস, ম্যানেজমেন্ট অফ আর্লি অ্যান্ড লেট ডোনার রিয়াকশন। ডোনার রিয়াকশন কথা মানে ট্রান্সফিউশন মেডিসিনে রিয়াকশন শব্দটা ব্যবহার করা হয় আসলে হ্যাজার্ড এর একটা সিনোনিমাস হিসাবে। যেমন আমরা বলি যে ট্রান্সফিউশন রিয়াকশনস, ট্রান্সফিউশন রিয়াকশনস এখানে মানে কি, এখানে হচ্ছে ট্রান্সফিউশন হ্যাজার্ড। আবার এখানে যেমন আমরা বলছি কি, এখানে আমরা বলার চেষ্টা করছি যে ডোনার রিয়াকশন, মানে ডোনার যখন ব্লাড দিতে যাচ্ছে, এটা যে সবসময় সে সেফলি দিতে পারবে, তার কোনো সমস্যা ছাড়া দিতে পারবে, তা কিন্তু না। অনেক সময় দেখা যাচ্ছে যে রক্ত দিতে গিয়ে ডোনার সমস্যায় পড়ছে। সো ইট ইজ কল্ড ডোনার রিয়াকশন। এটা নিয়ে আমরা সামনের দিনগুলিতে আলাপ করবো আবার। তাহলে আর্লি এন্ড লেট বিভিন্ন ডোনার রিয়াকশন আছে, এগুলিকে ম্যানেজ করাও আমাদের কাজের মধ্যে পড়ে। নিড বেসড রিকোয়েস্ট প্রসেসিং, সাপ্লাই অফ ফ্রেশ অর স্টোরড ব্লাড অর কম্পোনেন্ট। এই কি, কোন ব্লাডটা ফ্রেশ, কোন ব্লাডটা স্টোর, কতদিন স্টোর থাকলে আমি ব্যবহার করতে পারবো, আমার একটা ব্লাড আমি 3 দিন আগে কালেকশন করেছি, সেটা কি ফ্রেশ আছে কি নাই, একটা একটা প্লাজমা 3 মাস আগে একটা মাইনাস রেফ্রিজারেটরে রাখা আছে, সেটা কি ফ্রেশ আছে কি নাই। এই টার্মগুলি কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন লেভেলের, বিশেষত জুনিয়র লেভেলের ডক্টররা, হ্যাঁ, অনেক সময় একটা মন্তব্য লিখে পাঠাচ্ছে, দিস ব্লাড ইজ নট ফ্রেশ, হ্যাঁ, দিস প্লাজমা ইজ নট ফ্রেশ, ইট হ্যাজ বিন কালেক্টেড অন অমুক। আমার তো জানা থাকতে হবে যে আমি একটা জিনিস কালেক্ট করলাম, আমি একটা জিনিস কালেক্ট করার পরে একটা, সেটাকে প্রসেস করার পরে আমি যখন স্টোর করে রাখছি, সেটার একটা কি সেলফ লাইফ আছে, এবং সেই সেলফ লাইফ, সেই স্টোরেজের একটা নির্দিষ্ট একটা মানে প্রত্যেকের একটা নির্দিষ্ট পার্ট আছে, যে আমি এটা আমি 21 দিন রাখতে পারবো, এটা আমি 35 দিন রাখতে পারবো, এটা আমি 5 বছর রাখতে পারবো, এটা প্রয়োজনে 7 বছর রাখতে পারবো। আমার তো জানা থাকতে হবে। এবং এই পোর্শনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনটা ফ্রেশ কোনটা স্টোর। আমি যদি জানা না থাকে যে এই ফ্রেশের সংজ্ঞা কি, তাহলে কি হবে, তাহলে প্রস্তুত মানে দুইটা প্রবলেম। একটা হচ্ছে যে একটা রোগীর ইমিডিয়েট এখন একটা মানে রক্তের প্রয়োজন, একটা কম্পোনেন্টের প্রয়োজন। তো পেশেন্ট পার্টি হয়তো সেটা নিয়ে আসলো, আমরা কি করলাম, সেটাকে ফিরিয়ে দিলাম যে না, এটা হবে না, এটা ফ্রেশ না, এটা এটা দেওয়া যাবে না। দেখা গেল কি হ্যারাসমেন্ট হলো, শেষ পর্যন্ত হয়তো মানে পেশেন্টটাই খারাপ হয়ে গেল। তো এটা আমাদের জানা থাকতে হবে যে কোন জিনিসটা আমরা কতদিন পর্যন্ত কি কারণে ব্যবহার করতে পারবো। একই হোল ফ্রেশ হোল ব্লাড হয়তো বা 35 ডেজ পর্যন্ত যেটা আমি কালেক্ট করতে, মানে যেটা স্টোর করতে পারি, সেটাও আমি কোনো ইন্ডিকেশনে দিতে পারবো, সেটা কিন্তু ফেলনা না।
যদি ফেল নাই হতো তাহলে কিন্তু আমরা অফিসিয়ালি ইন্ডিকেশন এটা আমরা বলতাম না যে এখানে আমি 35 দিন পর্যন্ত রাখতে পারি। নিশ্চয়ই সেটা রাখতে পারার পিছনে কোনো কারণ আছে এবং সেটা যেন যথাযথ ব্যবহার হয়। আমি অলরেডি যে স্লাইডে দেখিয়েছি যে আমাদের প্রায় 8 থেকে 10 লাখ ইউনিটের মতো রক্তের প্রয়োজন পড়ে প্রতি বছর। আমাদের দেশের জনসংখ্যা যদি আমরা 17 কোটিও ধরি তাহলে সেই বিচারে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে রক্ত বা রক্তের প্রোডাক্টের অভাবে মানুষ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, তার প্রয়োজনীয় চিকিৎসা করা যাচ্ছে না। তবে সেই ক্ষেত্রে যেটুকু অ্যাভেলেবল আছে সেটাকে যেন আমরা যথেষ্ট মানে ভালোভাবে কাজে লাগাতে পারি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটা আমাদের জানতে হবে। ট্রান্সফিউশন অফ ব্লাড প্রোডাক্ট, যেখানে হচ্ছে ডে কেয়ার ইউনিট আছে। ডে কেয়ার ইউনিট সম্পর্কে আমরা অলরেডি বলেছি যে যেসব পেশেন্টের অ্যাডমিশন প্রয়োজন নেই, যে তাকে আমাদের সাধারণত হসপিটালগুলি বা ক্লিনিকগুলি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ট্রান্সফিউশন দেওয়ার জন্য তাদেরকে আবার অ্যাডমিশন প্রয়োজন পড়ে। তো এটাকে এই হ্যাসেলটা, পেশেন্টের এই হ্যাসেলটা কমানোর জন্য আমরা ডে কেয়ার ইউনিটের ব্যবস্থা কোনো কোনো হসপিটালে আছে, যদিও হয়তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সব হসপিটালে থাকবে। তো এটাতে হচ্ছে সেই সব পেশেন্টরা এসে হচ্ছে ভর্তি হবে যারা কি তাদের ভর্তি না, মানে হচ্ছে দৈনিক ভিত্তিতে ডে কেয়ার ভিত্তিতে তারা ট্রান্সফিউশন দিয়ে যাবে। ব্লাড গ্রুপ অ্যান্টিবডি ডিটেকশন এন্ড টাইট্রেশন, এটা হচ্ছে একটু ডেপথের বিষয়। এটা আমরা পরের যখন ব্লাড গ্রুপ পড়বো তখন হচ্ছে দেখবো যে ব্লাড গ্রুপের বিভিন্ন, এটা আমরা অলরেডি স্টুডেন্ট যারা আছে বিশেষত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা ক্রস করে আসছে আমরা তো জানি যে ব্লাড গ্রুপে কি আছে, অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি আছে। তো যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে তাহলে অ্যান্টিবডিটা ডিটেকশন করা অনেক সময় প্রয়োজন পড়বে। হ্যাঁ, অনেক সময় প্রয়োজন পড়বে। বিশেষত প্রি ট্রান্সফিউশন টেস্টিং এর পার্ট হিসাবে অনেক সময় ব্লাড গ্রুপ অ্যান্টিবডি ডিটেকশন বা টাইট্রেশন করার প্রয়োজন পড়তে পারে এক্সেপশনাল কেসে, নট রুটিনলি। এটা সম্পর্কে মিনিমাম আইডিয়া থাকতে হবে যেটা কি জিনিস, এটা নিয়ে আমরা আলাপ করব। ফাইন্ডিং সুইটেবল ডোনার্স ইন মাল্টি ট্রান্সফিউশন পেশেন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। যেসব পেশেন্টকে হচ্ছে মাল্টি ট্রান্সফিউশন দিতে হয়, যে তারা সারা জীবনে 100, 200, 500 ইউনিট ব্লাড পাচ্ছেন, এরকম অনেক ডিজিজ যেগুলি আছে, এরকম ক্ষেত্রগুলিতে আসলে সুইটেবল ডোনার খুঁজে পাওয়া অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। তো এদের ক্ষেত্রে কিভাবে আমরা ট্রান্সফিউশন দিব বা সুইটেবল ডোনার খুঁজবো, এরকম একটা বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব পরে। ইনভেস্টিগেট দ্য কেসেস অফ ট্রান্সফিউশন রিয়াকশন, আমি আগেই বলেছি যে ট্রান্সফিউশন রিয়াকশন বা ডোনার রিয়াকশন এগুলি মানে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, যে হ্যাজার্ড। তাহলে ট্রান্সফিউশন হ্যাজার্ড যদি একটা হসপিটালে হয় তখন হচ্ছে এই কেসটাকে ইনভেস্টিগেট করা যে এটা কেন হলো, এই ট্রান্সফিউশন হ্যাজার্ডের কারণ কি। হ্যাজার্ড মানে হচ্ছে এনিথিং আনওয়ান্টেড, যেটা আমি আমি চাইলাম যে একটা পেশেন্টকে আমি ব্লাড দিব হচ্ছে তার জীবন বাঁচানোর স্বার্থে, দেখা গেল যে ব্লাড দিতে গিয়ে সে হচ্ছে শকে চলে গেল। হ্যাঁ, তার মানে কি এখানে হয়তো আমি কি করেছি, একটা ভুলক্রমে একটা বি পজিটিভ ইন্ডিভিজুয়ালকে হয়তো এ পজিটিভ ইন্ডিভিজুয়াল একটা ব্লাড হয়তো দিয়ে দিয়েছে সামহাও, যে কোনো কারণে হোক বা যার ভুলেই হোক। তখন কি দেখা গেল যে এটা আমার ভালো করতে গিয়ে খারাপ হলো। তাহলে এই যে ইনভেস্টিগেট করা, এই কেসগুলিকে ইনভেস্টিগেট করা, এই কেসগুলিকে ডেসক্রাইব করা, ম্যানেজমেন্টে হেল্প করা। সাধারণত যেহেতু আমরা ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টে আলাদাভাবে পেশেন্ট, শুধুমাত্র ডে কেয়ার ইউনিটে কিছু পেশেন্ট থাকে, কিন্তু মেজরিটি ট্রান্সফিউশন আসলে বাইরেই হয়, ওয়ার্ডগুলিতে হয়। তো সুতরাং সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করা এবং হচ্ছে এই ক্ষেত্রে মতামত দেওয়া, এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ। রানিং ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা সাধারণত বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পেইন গুলি রাষ্ট্রীয়ভাবে যেসব গুরুত্বপূর্ণ দিনগুলি থাকে এগুলিতে অনেক সময় ব্লাড ডোনেশন ক্যাম্পেইন চালানো হয়, যে যাতে হচ্ছে আমরা রক্তের সরবরাহটাকে অব্যাহত রাখতে পারি। এছাড়াও বিভিন্ন রিসার্চ প্রোডাক্ট গুলি সাধারণত মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটিতে বিভিন্ন রিসার্চ প্রোডাক্ট গুলিও সাধারণত কন্টিনিউ হয়। এখন আমরা মোটামুটি আজকের ক্লাসের শেষের দিকে চলে এসেছি। তো এখন আমরা যেটা জিনিসটা জানতে চাচ্ছি যে ওয়াই উই শুড বি মোর সিরিয়াস। এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন অডিট করি, অডিট কথার মানে কি, অডিট করার সহজ মানে হচ্ছে হিসাব করা, একটা জিনিসকে রিভাইজ হিসাব করা, যে আমি যা করলাম সেই করার সেটা করা কতটুকু ঠিক ছিল, কতটুকু ভুল ছিল, সেটার আউটকাম কতটুকু হলো। তো অডিটের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, the 15 to 20% of the blood transfusions are still inappropriately used and that a large variation in transfusion practice exists throughout the country. এটা কিন্তু দেখেন, যারা আমার যারা আছেন, আমার যারা দেখছেন এটা, তো একটা জিনিস দেখেন, 15 to 20% of blood transfusion are still inappropriately used, প্রয়োজন নাই। হ্যাঁ, একজন এসে হয়তো বললো যে আমার দুর্বল লাগে, আমাকে রক্ত দেন,
হ্যাঁ, তাকে রক্ত দিয়ে দেওয়া হলো, এটা আসলে হওয়ার কথা না, অফিসিয়ালি এটা হওয়ার কথা না, বা যার ন্যূনতম ধারণা আছে তার হওয়ার কথা না। এটা যেন না হয় সেটাই আমরা বলছি, যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ যেন না হয়। ইভেন বর্তমান সময়ে আমরা এই যে কোভিড রিলেশনে দেখতে পাচ্ছি যে অনেক সময় আমাদের আহ, বিভিন্ন জিনিস আমরা যেমন কনভালেসেন্ট প্লাজমা চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে যে পেশেন্টকে আমরা দিচ্ছি সে কি ক্রাইটেরিয়া ফুলফিল করে, আমার যে ন্যাশনাল গাইডলাইন আছে সে কি ক্রাইটেরিয়া ফুলফিল করে, নাকি হচ্ছে যে শুধুমাত্র আহ মানে একটা মনের চাওয়া, বা পেশেন্ট চাইলো বা পেশেন্ট পার্টি চাইলো এই জন্য আমরা করছি। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস শুধু দিলেই হবে না, যেমন একটা অ্যানিমিয়ার পেশেন্ট, একটা অ্যানিমিক হার্ট ফেলিওর পেশেন্ট, তো তাকে আমি হচ্ছে ফ্রেশ হোল ব্লাড দিব না। কেন দিব? তাকে দিলে কি হবে? তাকে দিলে এটা তার ভলিউম ওভারলোড হবে, এটা তার কার্ডিয়াক ফেলিওরকে আরো অ্যাগ্রাভেট করবে। তাহলে তার ক্ষেত্রে আমাকে দিতে হবে কি? শুধুমাত্র রেড সেল, দ্য রেড সেল কনসেন্ট্রেটটা। তাহলে আমি যদি এর ক্ষেত্রে এই ফ্রেশ হোল ব্লাড ইউজ করি, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ। এবং দেখা যাচ্ছে যে 100%, আমরা যদি বিপরীতে অডিটের বিপরীতে দেখা যাচ্ছে 15 to 20% অফ দা ব্লাড ট্রান্সফিউশন আর স্টিল ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজড। এটাকে আমরা আরো অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করব, এক। এবং লার্জ ভেরিয়েশন ইন ট্রান্সফিউশন প্র্যাকটিস, আমি কি করব, কতটুকু সময়ে দিব, কখন দিব, এই রক্তটা গরম করব কিনা, আমি এই রক্তটা একটা ফ্রিজের থেকে নিয়ে আসলাম, এটাকে আমি কতক্ষণ বাইরে রাখবো দেওয়ার আগে, বা আমি এটা বাসার নর্মাল ফ্রিজে, রক্ত লাগলো না, আমি বাসার নর্মাল ফ্রিজে বা ওয়ার্ডে আমার যে ডিউটি রুমে নর্মাল ফ্রিজে সেখানে রাখবো কিনা। হ্যাঁ, এরকম কতগুলি প্র্যাকটিস, ভেরিয়েশন ইন ট্রান্সফিউশন প্র্যাকটিস, মানে যেটা একটা ইউনিফর্ম থাকার কথা ছিল সেটা কিন্তু ইউনিফর্ম নাই। তাহলে আমাদেরকে এটা জানতে হবে যে আমি কখন কি করব, কিভাবে করব, একটা রক্ত নিয়ে আসার পরে বা সেটা সরবরাহ হওয়ার পরে আমি কতক্ষণের মধ্যে সেটা ট্রান্সমিশন স্টার্ট করব। তো এই জিনিসগুলি কিন্তু জানতে হবে। এত কথা প্রথম ক্লাসে বলার উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটা সম্পর্কে আগেই জানানো, যে আসলে আমাদের কি প্রয়োজন, আসলে আমাদের কি জানতে হবে এবং কেন জানতে হবে। হ্যাঁ, সেটা সেই কারণে কিন্তু এত কথা বলা। So these observations show that the implementation of the best transfusion practice in daily practice is often difficult. So we should be more cautious. তাহলে আমরা চাইলেই যে সবসময় এটা খুব সহজ হবে তা নাও হতে পারে। তো ঠিক আছে, আমরা টপিকস দ্যাট উইল বি ডিসকাসড ইন কামিং ক্লাসেস, আমরা চেষ্টা করব যে সামনের ক্লাসগুলিতে ধাপে ধাপে এই জিনিসগুলি সম্পর্কে আলোচনা করতে। তো এগুলি আমাদের বেসিক পার্ট: ব্লাড গ্রুপ সিস্টেমস, কম্প্যাটিবিলিটি স্ক্রিনিং, টিটিডি, ট্রান্সমিশন ডিজিজ যেগুলি আছে এবং স্ক্রিনিং, কম্পোনেন্ট থেরাপি সম্পর্কে, ডোনার এন্ড ডোনেশন, ট্রান্সমিশন রিঅ্যাকশন, রেশন এন্ড ক্লিনিক্যাল ইউজ অফ ব্লাডের মধ্যে আসলে অনেকগুলি পার্ট আছে। অনেকগুলি পার্ট বলতে হচ্ছে যে এমনিতে যে ব্লাডের ইউজ এবং তার পাশাপাশি বিভিন্ন অ্যাকর্ডিং টু সার্জিক্যাল ইমার্জেন্সিজ, অ্যাকর্ডিং টু গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সিজ, বা এই ধরনের কিছু বিষয় আছে। এগুলি আমরা সাধারণত রেশনাল এবং ক্লিনিক্যাল ইউজের মধ্যে করবো। তো ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে আমরা সামনের ক্লাসগুলিতে ধাপে 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 এগুলি হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করব। তো প্রথম ক্লাসের সামারি হচ্ছে এই, যে এটা ট্রান্সফিউশন মেডিসিন ইজ এ রিলেটিভলি নিউয়ার সাবজেক্ট ইন কনটেক্সট অফ আওয়ার কান্ট্রি, এবং we are trying to flourish it day by day. We are trying to establish a homogeneous system of transfusion practice throughout our country. That one is important. এবং এটা সবারই জানতে হবে। আপনি যে ফ্যাকাল্টিরই হন না কেন, হ্যাঁ, আপনি যে ফ্যাকাল্টিরই যে সাবজেক্টেরই হন না কেন, আপনার ট্রান্সমিশন লাগতেই পারে। এই যে বর্তমান সময়, বা আমরা গত বছর ডেঙ্গু ফেস করেছি, আমরা তার আগের বছর হচ্ছে চিকুনগুনিয়া ফেস করেছি, আমরা এর আগের দিনগুলিতে ডেঙ্গু আউটব্রেকে অনেকে হারিয়েছি। তো এই সময়গুলিতে দেখা গেছে কি হঠাৎ করে যখন কম্পোনেন্টের বিষয়গুলি সামনে চলে আসলো, অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে কোনটা ইউজ করব, কিভাবে করব। তো এগুলি সম্পর্কে আমাদের আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে আসলে আপনারা করতে পারেন, আমি এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ। আমার মেডিকেলের শ্রদ্ধেয় বড় ভাই এনটির মিজানুর রহমান ভাই, উনি জিজ্ঞেস করেছেন নেক্সট নেক্সট ক্লাস শিডিউলের ব্যাপারে। তো আল্লাহ বাচ্চা রাখলে সামনের শুক্রবারে আমরা ইনশাল্লাহ আবার 11টার সময় ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমার সামনের টপিক হবে ব্লাড গ্রুপ সিস্টেমের উপরে।
তো ব্লাড গ্রুপ সিস্টেম বিষয়টা আসলে আমি এবিও এবং রেসাস এবং তার সাথে মাইনর ব্লাড গ্রুপের উপরে সামনের সপ্তাহে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকে আসলে টাইম প্রায় শেষের দিকে, এবং আজকে শুক্রবার জুম্মার দিন। সো আমার মনে হয় আমরা আজকে ক্লাস শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ অল।